রীতিমতো সচ্ছল পরিবারে জন্ম, বিদেশি শিক্ষায় শিক্ষিত এবং তারপরে সিভিল সার্জেন্টের চাকরি, তারপরে সশস্ত্র বিপ্লবে যোগ, বাংলা ভাষায় প্রাথমিক জীবনে অপটু হয়েও পরে বাংলা ভাষার চর্চা এবং সব শেষে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আধ্যাত্মিক জগতে প্রবেশ এবং জীবনের শেষ দিন পর্যন্ত আধ্যাত্মিক জগতেই বিচরণ। এমন বর্ণময়, এমন বৈচিত্র্যময় জীবন কজন পায় বলুন তো? আজ বলবো সেই মানুষটার কথাই, যার কথা এতদিন পর্যন্ত আমাদের জানানো হয়নি। নমস্কার, আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। হুগলি জেলার কোন্নগরে ঘোষ পরিবারে জন্ম। বাবা কৃষ্ণধন ঘোষ ছিলেন বেশ বড় নামকরা সার্জন, আর মা ছিলেন স্বর্ণলতা দেবী। রংপুরে থাকার সময়ই স্বর্ণলতা দেবী সন্তান সম্ভবা হন। কৃষ্ণধনের বন্ধু মনমোহন ঘোষের থিয়েটার রোডের বাড়িতে স্বর্ণলতাকে নিয়ে আসেন, আর এখানেই জন্ম হয় ঋষি অরবিন্দের, অর্থাৎ অরবিন্দ ঘোষের। 1877 সালে অরবিন্দ এবং তার দুই ভাই মনমোহন ঘোষ এবং বিনয় ভূষণ ঘোষকে দার্জিলিং এর লোরেট কনভেন্টে পাঠানো হয়। এরপর চলে যান লন্ডনে। তার বাবা চেয়েছিলেন ছেলে সাহেব হয়ে উঠুক, কারণ সাহেবী আদব কায়দা, সাহেবী জীবনযাপনের রীতিমতো ফ্যান ছিলেন বাবা কৃষ্ণধন ঘোষ। 1884 সালে লন্ডনের সেন্ট পল স্কুলে ভর্তি হন এবং তার দুই ভাইও সেখানেই ভর্তি হন। গ্রিক, ল্যাটিন এবং শেষ 3 বছরে সাহিত্য, বিশেষত ইংরাজি কবিতায় বিশেষ জ্ঞান লাভ করেন অরবিন্দ। তার বাবা ভেবেছিলেন তিনজনই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হবেন, কিন্তু তার হলো না। বাবার ইচ্ছা পূরণ করতে পারলেন একজনই, আর তা হলেন অরবিন্দ। কিন্তু তার জন্য প্রয়োজন ইংরেজি বিশ্ববিদ্যালয়ে 2 বছর অধ্যয়ন। আর্থিক সীমাবদ্ধতার কারণে সেটা আর সম্ভবপর হয়নি, কিন্তু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে অধ্যয়ন করে বৃত্তি পরীক্ষায় পাশ করার পর সেটা সম্ভবপর হয়। সিভিল সার্ভিস পরীক্ষা দেন এবং 250 জন পরীক্ষার্থীর মধ্যে 11 র্যাঙ্ক করেন অরবিন্দ। কিন্তু তার ইচ্ছা ছিল না ব্রিটিশদের সাহায্য করার, আর তাই লিখিত পরীক্ষার পর আর কোনো পরীক্ষাতেই বসেননি অরবিন্দ। এরপর বরোদার মহারাজের সঙ্গে বিলেতেই তার আলাপ হয়। অন্যদিকে বাবারও পরিচিত ছিলেন সেই মহারাজ, আর সেই সুবাদেই বরোদা স্টেট সার্ভিসে চাকরির ব্যবস্থা করেন। বিলেত ছেড়ে 1893 সালের ফেব্রুয়ারিতে ভারতের দিকে যাত্রা করেন তিনি। ভারতে অপেক্ষা করছিলেন তার বাবা, কিন্তু এই সময় ঘটে একটা দুঃসংবাদ। তার বাবা কোনো ভুয়ো মাধ্যমে খবর পেয়েছেন যে অরবিন্দ যেই জাহাজে আসছেন সেই জাহাজ ডুবি হয়েছে। কান্নায় ভেঙে পড়েন বাবা কৃষ্ণধন ঘোষ এবং শোকে নিজেকে সামলাতে না পেরে ওই খবর শোনার পরেই মারা যান তিনি। দেশে ফেরেন অরবিন্দ। অরবিন্দ বরোদায় এসে সার্ভিস অ্যান্ড সেটেলমেন্ট বিভাগে কর্মরত ছিলেন। পরে সচিবালয়ে গায়কোয়াড়ের জন্য বক্তৃতা লেখার কাজ শুরু করেন। এরপর তিনি বরোদা কলেজে ফরাসি ভাষায় শিক্ষক হিসেবেও যোগ দেন। এই কলেজেরই তিনি পরে ভাইস প্রিন্সিপাল হন এবং এখানেই নিজের উদ্যোগে সংস্কৃত, হিন্দি এবং বাংলা ভাষার অধ্যয়ন করেন তিনি। সাহিত্যিক দীনেন্দ্র কুমার রায়ের কাছে তিনি বাংলা ভাষা শেখেন। তিনি বরোদা থেকেই সাহিত্য রচনা করেন, আর এখানেই লেখেন প্রথম কাব্য সংকলন দ্য ঋষি। আর এই সময়ই তিনি ব্রিটিশ বিরোধী সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। এই সময় তার সঙ্গে আলাপ হয় লোকমান্য তিলক, ভগিনী নিবেদিতা এবং বাঘা যতীনের সঙ্গে। এরপরে 1901 সাল, তার বয়স 28 বছর, তখন তার বিয়ে হয়। মৃণালিনী দেবীকে তিনি বিয়ে করেন। কলকাতার শিলাইদহের কাছে বৈঠকখানা রোডে তার বিয়ের আসর বসে। সারা বাড়ি দেবদারু পাতা দিয়ে সাজানো, সুন্দর আলপনা, দরজার দুপাশে মঙ্গল ঘট, কলা গাছ, এই সুন্দরভাবে একদম ঘরোয়া পরিবেশে বিয়ে হয় অরবিন্দ আর মৃণালিনী। কিন্তু বৈবাহিক জীবন বেশি দিন সুখের হয়নি অরবিন্দ ঘোষের। বিয়ের মাত্র 17 বছর পরে 1918 সালে ইনফ্লুয়েঞ্জায় মারা যান তার স্ত্রী মৃণালিনী দেবী। এর মাঝেই 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। 1907 সালে বন্দে মাতরম নামেও একটি পত্রিকা প্রকাশ করেন তিনি। এরপরে 1908 সালে মানিকতলায় একটি বোমা বাঁধার কারখানায় ব্রিটিশদের হাতে ধরা পড়েন অরবিন্দ এবং তার জেল হয়। বেশ কয়েক বছর তাকে জেলেই কাটাতে হয়। ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের সহযোগিতায় তিনি 2 বছর পর ছাড়া পান জেল থেকে। কিন্তু এই জেলে থাকার সময় তার জীবনের সব থেকে বড় পরিবর্তনটা আসে। জেলে থাকার সময় তিনি
সব সময় পড়তে থাকেন কালীপ্রসন্ন সিংহের মহাভারত, গীতা, এছাড়াও ভারতের নানা পৌরাণিক সাহিত্য। এবং তার জীবনে অদ্ভুত এক পরিবর্তন আসে। 1910 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি স্থির করেন সশস্ত্র বিপ্লব আর নয়। এরপরে তিনি প্রবেশ করবেন আধ্যাত্মিক জগতে। আর যেমন কথা তেমন কাজ। জেল থেকে ছাড়া পাওয়ার কিছু মাস পরেই তিনি চলে যান পন্ডিচেরি, কারণ সেই সময় পন্ডিচেরি কিন্তু ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত ছিল না। পন্ডিচেরি ছিল ফরাসি উপনিবেশ এবং সেখানেই পাকাপাকিভাবে চলে যান ঋষি অরবিন্দ। তখনও তিনি ঋষি অরবিন্দ হননি, তখনও তিনি কিন্তু অরবিন্দ ঘোষ। এবং পন্ডিচেরিতে গিয়ে তিনি আধ্যাত্মিক সাধনায় নিজেকে পুরোপুরিভাবে নিয়োগ করেন। পন্ডিচেরিতে শ্রী অরবিন্দ তার আধ্যাত্মিক এবং দার্শনিক সাধনায় নিজেকে উৎসর্গ করেছিলেন। 1914 সালে 4 বছর নির্জন যোগের পর তিনি আর্য নামে একটা মাসিক দার্শনিক পত্রিকা শুরু করেন। পন্ডিচেরিতে তার থাকা শুরু করার পরে অল্প সংখ্যক অনুসারী ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার অনুগামীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে, যার ফলে 1926 সালে শ্রী অরবিন্দ আশ্রম গঠন করা হয়। এই সময় থেকেই তিনি শ্রী অরবিন্দ হিসেবে নাম সই করা শুরু করেন। অরবিন্দ ঘোষ হয়ে গেলেন শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ দুবার কিন্তু নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। 1943 সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য এবং 1950 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছিলেন। পন্ডিচেরিতে এই জীবনের বাকি 40টা বছর তিনি কাটান। অবশেষে 1950 সালের 5ই ডিসেম্বর ইউরেমিয়ায় মারা যান এই প্রবাদ প্রতিম মানুষ। প্রায় 60,000 মানুষ উপস্থিত হয়েছিলেন তাকে একবার শেষ দেখার জন্য। ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার যৌগিক দর্শন এবং স্বাধীনতা আন্দোলনে তার যে অবদান তার ভীষণ প্রশংসাও করেন সেই সময়ের বিভিন্ন পত্রপত্রিকায়। এরকম বৈচিত্র্যময় জীবন, এরকম বর্ণময় জীবন কজন পায় বলুন তো? সব থেকে বড় কথা, আতিশয্যের জীবন, তারপরে সশস্ত্র বিপ্লব এবং তারপরে সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতায় নিজেকে সঁপে দেওয়া এমন মানুষ ভারতের ইতিহাসে খুঁজলে কজনকেই বা পাওয়া যাবে। অথচ দেখুন, ভারতবর্ষের স্বাধীনতা দিবস যেই দিন, অর্থাৎ 15ই আগস্ট, সেই দিনই কিন্তু অরবিন্দ ঘোষেরও জন্মদিন। অথচ আমরা কজন মনে রেখেছি সেটা বলুন তো? সব থেকে বড় কথা, আমাদের মনে রাখতে দেওয়া হয়নি, আমাদের জানতে দেওয়া হয়নি। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। বর্তমানের পাশাপাশি আমরা ইতিহাসের পাতা থেকেও তুলে আনবো এমন সব মানুষদের, এমন সব প্রবাদ প্রতিম মানুষদের, এমন সব মহামানবদের যাদের এতদিন চেপে রাখা হয়েছিল। কারণ কোনো ইতিহাসকেই, কোনো ঘটনাকেই আমরা চেপে রাখতে দেব না।